বাগেরহাট সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগতম। বাগেরহাট সরকারি মহিলা কলেজ কর্তৃক যে অনলাইন ক্লাস চলছিল সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আবারও তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছিলাম, সেই দ্বিতীয় পত্র পড়াচ্ছিলাম। সেই দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়টি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা জানো দ্বিতীয় পত্রের শেষ বা দশম অধ্যায়টি হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। নাগরিক সমস্যা আমাদের করণীয় এখান থেকে যে কোনো পরীক্ষায়, তোমাদের বোর্ড পরীক্ষায় সাধারণত আমি দেখি একটি প্রশ্ন সাধারণত থাকেই। তার মানে বুঝছো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টি একটু সহজও, কারণ আমাদের পার্থিক জীবনের যে সমস্ত সমস্যায় আমরা পতিত হয়ে থাকি সেই সমস্যাগুলো নিয়েই এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা যে কোনো প্রশ্ন আসলে আমরা ভালো লিখতে পারি, কিন্তু ভালো লিখতে হলে সে সম্পর্কে আরও একটু সম্যক জ্ঞান থাকতে হয়, তার জন্য পড়াশোনা করার দরকার হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমার আলোচনার পর তোমরা এই অধ্যায়টি আবারও তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং এর মাধ্যমে এই অধ্যায়ের উপর তোমাদের একটি ভালো প্রস্তুতি হবে, যাতে তোমরা পরীক্ষায় একটি ভালো প্রশ্ন এখান থেকে লিখতে পারো। যাই হোক, তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচ্য বিষয় কি। তো ক্লাস শুরুর আগে তোমরা ইতিমধ্যে আমাকে সকলে জানো, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাগেরহাট সরকারি মহিলা কলেজ, বাগেরহাট। তো আমাদের আজকের আলোচ্য বিষয় বিশেষ চাহিদার গোষ্ঠী বা প্রতিবন্ধী। তোমরা বুঝো যে বর্তমান সময়ে একটি বিশেষ চাহিদা গোষ্ঠী বা প্রতিবন্ধী একটি আলোচিত বিষয়। বিশেষ চাহিদা গোষ্ঠী বা এর ইংরেজি প্রতিশব্দ পারসন উইথ স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। সাধারণভাবে বলা যায় যার মাঝে কোনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে তিনি প্রতিবন্ধী। সেই হিসেবে যদি আমরা বিবেচনা করে থাকি, তা প্রত্যেক মানুষের মাঝেই কিন্তু কিছু না কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তাই প্রত্যেক মানুষেরকেই কিছু না কিছু হিসেবেই সেই হিসেবে প্রতিবন্ধী। কিন্তু বাস্তবতার নিরিখে প্রতিবন্ধীর যে সংজ্ঞা, সেখানে বলা হয় যে ঠিক এই ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ইত্যাদি প্রতিবন্ধকতা নয়, এমন কোনো ত্রুটি বিচ্যুতি বা জন্মগত যা অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগত ত্রুটি, যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণরূপে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয়, তখন সেই ব্যক্তিকেই আমরা বলে থাকি প্রতিবন্ধী। তো প্রতিবন্ধীর সংজ্ঞায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে প্রতিবন্ধীদের একটি সরকারিভাবে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটা আমি তোমাদের বলি, তাহলে তোমরা আরও বেশি এ বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে। প্রতিবন্ধিতা অর্থ যে কোনো ধরনের কারণ ঘটিত দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ত বা প্রতিকূলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত এবং পরিবেশ বাধার পারস্পরিক প্রভাব, যার কারণে উক্ত ব্যক্তি সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ কার্যকর অংশগ্রহণে বাধাপ্রাপ্ত হন। তার মানে এমন কথা যে ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত এবং ইন্দ্রিয়গত কোনো সমস্যা, যার মাধ্যমে সেই ব্যক্তি সমাজে পূর্ণ এবং কার্যকর একটা অংশগ্রহণে তিনি বাধাপ্রাপ্ত হন বা কার্যকরভাবে তিনি অংশগ্রহণ করতে পারেন না। তো চলো আমরা প্রতিবন্ধিতার এখন আলোচনা করব। প্রতিবন্ধিতার ধরন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী আমাদের সমাজে প্রচলন রয়েছে, আমাদের সমাজে দেখা যায়। সেই প্রতিবন্ধিতার ধরন নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। প্রথমটা হচ্ছে অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নামে যেটা পরিচিত হয়ে থাকে। এটি সাধারণত একটি শিশুর ভিতরে 1 বছর 6 মাস হতে 3 বছরের মধ্যে প্রকাশ পায়। এই ধরনের সমস্যায় সাধারণত প্রতিবন্ধীদের মধ্যে কোনো ত্রুটি থাকে না, তাদের চেহারা, অবয়ব এবং অন্যান্য সুস্থ শিশুদের মতোই দেখা যায়। তারা অনেক ক্ষেত্রে ছবি আঁকা, গান করা, কম্পিউটার চালানোয় পারদর্শিতা, গাণিতিক জটিল সমস্যাও অনেক সময় বিশেষ পারদর্শিতা অর্জন করে থাকে। কিন্তু তাদের ভিতরে বিশেষ কিছু জটিলতা দেখা যায়, যেমন মৌখিক বা অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। সামাজিক ও পারস্পরিক আচার আচরণে, ভাব বিনিময়, কল্পনাযুক্ত কাজকর্মের সীমাবদ্ধতা এদের মধ্যে দেখা যায়। একই ধরনের বা সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের পুনরাবৃত্তি।
শ্রবণ, দর্শন, গন্ধ, স্বাদ, স্পর্শ, ব্যথা, ভারসাম্য চলনে অন্যদের তুলনায় কম বা বেশি সংবেদনশীলতা দেখা যায়। বুদ্ধি প্রতিবন্ধিতা বা অন্য কোনো প্রতিবন্ধিতা বা খিঁচুনি থাকে তাদের, এক বা একাধিক নির্দিষ্ট বিষয়ে অসাধারণ দক্ষতা থাকে। সব বিষয়ে একটা সুস্থ স্বাভাবিক শিশু যেমন সব বিষয়ে দক্ষতা থাকে, কিন্তু এদের এক বা একাধিক বিষয়ে অনেক বেশি দক্ষতা থাকে। চোখে চোখ না রেখে রেখে কথা বলা বা চোখে চোখ রেখে কম কথা বলা, অতিরিক্ত চঞ্চলতা, উত্তেজনা ও অসঙ্গতিপূর্ণ হাসি বা কান্না থাকে, অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি করে থাকে এবং একই রুটিনে চলার একটা প্রবণতা দেখা যায়। মানসিক প্রতিবন্ধিতা। শারীরিক প্রতিবন্ধিতা বলতে বোঝায় এক একটি বা উভয় হাত বা পা না থাকা, কোনো হাত বা পা পূর্ণ বা আংশিকভাবে অবশ থাকা, বা গঠনগত ত্রুটিপূর্ণ বা দুর্বল বা দৈনন্দিন কাজকর্ম বা সাধারণ চালচলন বা ব্যবহারের ক্ষমতা আংশিক বা পূর্ণভাবে ব্যাহত হওয়া। স্নায়বিক অসুবিধার কারণে শারীরিক ভারসাম্য বজায় না থাকা। এই ধরনের শিশু যারা থাকে তাদেরকে আমরা বলি শারীরিক প্রতিবন্ধী। মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা। মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, দুশ্চিন্তা বা ফোবিয়াজনিত কোনো মানসিক সমস্যা যার কারণে ব্যক্তির দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হয়, তিনি মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী বলে বিবেচিত হয়ে থাকেন। এমন কোনো সমস্যা যে শারীরিক দুশ্চিন্তাগ্রস্ত, যার মাধ্যমে চিন্তা করা ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, কোনো কিছুতে চিন্তা করার মাধ্যমে একটি গঠনমূলক চিন্তাভাবনা বা মাধ্যমে কোনো কাজটা সম্পন্ন করতে পারেন না, সেগুলোকে বলি আমরা মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা। দৃষ্টি প্রতিবন্ধিতা, এটা তোমরা জানো যে দৃষ্টি প্রতিবন্ধিতা সম্পূর্ণ দৃষ্টিহীনতা, উভয় চোখে একেবারে দেখতে না পারা, যথাযথ লেন্স ব্যবহারের পরেও দৃষ্টি তীক্ষ্ণতা 6/60 বা 220/200 এর কম, দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি বা তার চেয়ে কম। আমরা যখন সুস্থ স্বাভাবিক মানুষ চারিপাশে পরিপূর্ণভাবে দেখতে পারি, কিন্তু তারা 20 ডিগ্রি বেশি দেখতে পারে না। আংশিক দৃষ্টিহীনতা বা এক চোখে একেবারে দেখতে না পারা। ক্ষীণ দৃষ্টি, উভয় চোখ আংশিক বা কম দেখতে পারা, যথাযথ লেন্স ব্যবহারের পরও দৃষ্টিহীনতা 6/18, 20/60, 6/60 বা 20/200 এর মধ্যে। দৃষ্টিক্ষেত্রে 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে থাকা। বাক প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা, তোমরা জানো বাক প্রতিবন্ধিতা বলতে সেই সমস্ত ব্যক্তিদের বোঝায় তারা কথা বলতে পারে না, একেবারে কথা বলতে না পারা, সাধারণভাবে প্রয়োজনীয় শব্দ সাজিয়ে বা প্রয়োজনীয় পরিমাণ উচ্চস্বরে স্পষ্ট উচ্চারণ কথা বলার সীমাবদ্ধতা, কণ্ঠনালী বা গলার স্বর, বাক প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা, জন্মগত ত্রুটি, ক্ষতিগ্রস্ত বা সীমাবদ্ধতার কারণে শব্দ তৈরি বা উচ্চারণের সমস্যা থাকে। বাক প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা, ত্রুটি বা ক্ষতিগ্রস্তার কারণে বাধাহীনভাবে কথা বলার সীমাবদ্ধতা, যেমন তোতলানো। বুদ্ধি প্রতিবন্ধিতা বয়স উপযোগী কার্যকলাপের তাৎপর্যপূর্ণ সীমাবদ্ধতা। দেখুন তো কোনো ব্যক্তির 10 বছর বয়স হয়ে গেছে কিন্তু সে আচরণ করে 2-3 বছর শিশুদের মতো, এই ধরনের বলা হয় বুদ্ধি প্রতিবন্ধতা। বুদ্ধিভিত্তিক কার্যকলাপের সীমাবদ্ধতা, কার্যকরণ বিশ্লেষণ, শিক্ষণ বা সমস্যার সমাধান। দৈনন্দিন কাজের সীমাবদ্ধতা, যোগাযোগ, নিজের যত্ন নেওয়া, সামাজিক দক্ষতা, নিজেকে পরিচালনা করা, স্বাস্থ্য নিরাপত্তা, লেখাপড়া ইত্যাদি। বুদ্ধাঙ্ক স্বাভাবিক মাত্রা অপেক্ষা কম। প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ বুদ্ধাঙ্ক থাকে, কিন্তু স্বাভাবিকের পরিমাণের তুলনায় অনেক কম থাকে, তখন সেটাকে বুদ্ধি প্রতিবন্ধিতা আমরা বলে থাকি। শ্রবণ প্রতিবন্ধিতারা তোমরা বলছো যে কোনো কিছু শুনতে না পারা, কিন্তু শুধু শুনতে না পারাই নয়, এর বিভিন্ন শব্দের তীব্রতা 60 ডেসিবেলের নিচে হলে শুনতে না পাওয়া ব্যক্তি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি বলে বিবেচিত হয়ে থাকেন। সম্পূর্ণ শ্রবণহীনতা, উভয় কানে একেবারে শুনতে না পারা, তিনি শ্রবণ প্রতিবন্ধী। আংশিক শ্রবণহীনতা, এক কানে একেবারে শুনতে না পারা, তিনিও শ্রবণ প্রতিবন্ধী। ক্ষীণ শ্রবণ, উভয় কানে বা আংশিক বা কম শুনতে পারা বা কখনো শুনতে না পারা, তিনিও শ্রবণ প্রতিবন্ধী বলে বিবেচিত। শ্রবণ ও দৃষ্টিবন্ধী, কখনো কখনো দেখা যায় যে একই ব্যক্তির মাঝে
শুনতেও পায় না, তিনি দেখতেও পান না। এই ধরনের প্রতিবন্ধকতাকে আমরা বলি শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিতা। তো শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধক ধরনসমূহ নিম্নরূপ হয়ে থাকে: মাঝারি হইতে গুরুতর মাত্রা শ্রবণ প্রতিবন্ধিতা এবং উল্লেখযোগ্য মাত্রা দৃষ্টি প্রতিবন্ধিতা। মাঝারি হইতে গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধিতা এবং উল্লেখযোগ্য মাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্য কোনো প্রতিবন্ধিতা। দৃষ্টি এবং শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ততার ক্রমাবনতি। যে সমস্যাটা রয়েছে সেটা যেন দিন দিন আরো বেশি ক্ষতিগ্রস্তার দিকে যেতে থাকে। তারপর সেরিব্রাল পালসি। এই সমস্যাটি সাধারণত অপরিণত মস্তিষ্কে, যখন শিশুরা অনেক বেশি ছোট থাকে সেই সময় যদি তাদের ভিতরে কোনো আঘাত বা রোগের সংক্রমণ থাকে, তার ফলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়, সেগুলোকে বলা হয় সেরিব্রাল পালসি। এই সমস্যাগুলো সাধারণ চলাফেরা ও দেহভঙ্গিতে অস্বাভাবিকতা, যাহা দৈনন্দিন কার্যক্রমকে সীমাবদ্ধ করে। এরূপ ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতিগ্রস্তর পরিমাণ পরবর্তীতে হ্রাস বা বৃদ্ধি হয় না। মস্তিষ্কের ক্ষতিগ্রস্ততা যা হয়েছে একটা নির্দিষ্ট পরিমাণে দাঁড়ায় যায়, সেখানে পরবর্তীতে সেখানে বাড়েও না বা কমেও না। উপযুক্ত স্বাস্থ্যসেবার প্রদানের মাধ্যমে দৈনন্দিন কার্যক্ষমতা বৃদ্ধি করা যায়। তাহলে সেরিব্রাল পালসি জনিত দেহ প্রতিবন্ধী বলে বিবেচিত হবেন যদি এই নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো কারোর মধ্যে থাকে: পেশি খুব শক্ত বা শিথিল থাকা, হাত বা পায়ের সাধারণ নড়াচড়ায় অসামঞ্জস্য বা সীমাবদ্ধতা, স্বাভাবিক চলাফেরায় স্বাভাবিক ভারসাম্যহীনতা বা ভারসাম্য কম থাকা, দৃষ্টি শ্রবণ বুদ্ধিগত বা সর্বক্ষেত্রে কম বা বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ততা, আচরণগত সীমাবদ্ধতা, যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা, এক হাত বা দুই পা, এক হাতের এক পাশের হাত বা উভয় পাশের হাত বা পা আক্রান্ত হওয়া। তো সর্বশেষ ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে বংশানুগতিক কোনো সমস্যা, এক কথা বলা হচ্ছে বংশানুগতিক কোনো সমস্যা, যা 23তম ক্রোমোজোম জোড়ায় অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত, যার মাধ্যমে মৃদু হতে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী, দুর্বল পেশি ক্ষমতা, খর্বাকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান। তিনি ডাউন সিনড্রোম জনিত প্রতিবন্ধী বলে বিবেচিত হয়ে থাকেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকের আলোচনায় প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী কি, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সংজ্ঞা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, এবং তার সাথে সাথে আমি তোমাদের প্রতিবন্ধিতার যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরন নিয়েও তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম। এর অনেকগুলো তোমাদের জানা এবং অনেক আগে থেকে তোমরা শুনছো, পড়ছো, এবং কিছু কিছু টার্ম তোমাদের কাছে নতুন হতে পারে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে এই অধ্যায়টি, আবারও তোমাদের বলি, এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু সহজ আছে। এখান থেকে একটি প্রশ্ন সবসময় বোর্ড পরীক্ষা হয়ে থাকে। তাই আমি তোমাদের কাছে আবারও প্রত্যাশা এবং আশা রাখি যে এই অধ্যায়টি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, যার মাধ্যমে তোমরা একটি ভালো প্রশ্ন এখান থেকে লিখতে পারো। তোমাদের মাঝে অনেকের মাঝে এই আশঙ্কা ছিল যে আমাদের অটো পাস হবে কিনা বা পরীক্ষা হবে কিনা, কিন্তু সেই ধরনের চিন্তা তোমাদের কিন্তু আর থাকা বাঞ্ছনীয় নয়। জানো, মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে তোমাদের বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের আগামী 30 মার্চ থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, বিশেষ করে যারা তোমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে আছে তাদেরকে রেগুলার ক্লাস হবে, এবং এই খোলার একটি নির্দিষ্ট সময়ে তোমাদের পরীক্ষার রুটিনও প্রকাশ করা হবে। তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই হবে। তাই যে পরীক্ষা হবে না এই চিন্তা করা একেবারেই তোমাদের জন্য সমীচীন নয়। তো আজ আমি আমাদের ক্লাস আর দীর্ঘায়িত করব না। সর্বোপরি এখনো পর্যন্ত করোনা কিন্তু নির্মূল হয়ে যায়নি, টিকা কার্যক্রম চলছে। তাই তোমরা যতদিন না পর্যন্ত এই ব্যবস্থা থেকে পরিপূর্ণ পদ্ধতিতে আমরা মুক্তি না পাচ্ছি বা রেহাই না পাচ্ছি, ততদিন পর্যন্ত তোমরা সুরক্ষিত থাকবে, এবং তোমাদের মূল দায়িত্ব যেটা লেখাপড়া সেটা
সুচারুরূপে চালিয়ে নেবে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।